আমি যেটা ক্যাপশন দিলাম তার সঙ্গে ডিম থেরাপি। অন্ধ্রপ্রদেশ থেকে ডিমগুলো আসে, চাহিদা বেড়ে গেছে, তাই এখন আমলেট করে খাওয়াচ্ছে এই তৃণমূলের লোকজনকে, আর তৃণমূলের নেতাদেরকে দেখলে ডিম ছুটছে। আবার সোশ্যাল মিডিয়াতেও কিছু মানুষ লিখছে সাংবাদিকদের ডিম ছোড়া উচিত। ভাই কেন? যে সাংবাদিকরা মানে প্রাণপাত করে দিল দুর্নীতি বিরুদ্ধে, তাদেরকে ডিম থেরাপি দেবেন না প্লিজ। আপনারা ডিম ছুটছেন যারা, আমি আপনাদের অনুপ্রাণিত করছি না, আপনাদের সম্মতি দেওয়ার আমি তো অথরিটি নই। আর সেটা আপনাদের মনে হয়েছে যে দুর্নীতি করেছে, তাই ডিমটা এখন ঠিকঠাক, এটা সারা বিশ্বে এখন পেটেন্ট হয়ে গেছে পশ্চিমবঙ্গের ডিম কালচারটা। তাই মুরগি দিলে দেবে আন্ডা, মুরগি তো দিনে কবার আন্ডা দেয়? আন্ডা মানে ডিম। এখন সেই মুরগিদের অবস্থা খুব খারাপ। দেশি মুরগি, পোলট্রি মুরগির ব্যাপার আছে, এটা বোধহয় পোলট্রি মুরগির ডিম সংখ্যায় বেশি হয়, তাই বেশি করে মারতে পারছেন, ক্যারেটে ক্যারেটে বিক্রি হচ্ছে। তো এই ডিম থেরাপি নিয়ে এখন মোটামুটি পশ্চিমবঙ্গ, দিল্লি গরম। জানি না এই বিদ্রোহী তৃণমূলের সাংসদদের আবার ডিম ছুটবে কিনা, আই ডোন্ট নো। কিন্তু তাই হাতে ডিমটা নিয়ে বসলাম। এবার ডিমটা রাখি। আচ্ছা, যাদের কমেন্টস করার ইচ্ছা হবে নিশ্চয়ই করবেন, গণতান্ত্রিক অধিকার রয়েছে। কিন্তু যেহেতু রাজনৈতিকভাবে পলিটিক্যাল জার্নালিস্ট কিছু ব্যাখ্যা হওয়া উচিত, সেটা করা উচিত, সেটা করব। তো যেহেতু আমি বিদ্রোহ চারিদিকে যখন আমি বলছি, তাহলে কবি কাজী নজরুল ইসলামের একটা লাইন কয়েকটা পড়ে দিই, তারপরে শুনে ডিম থেরাপি থেকে শুরু করে বাগির থেরাপিতে চলে যাব। তো আমি সবটা পড়ছি না, আমি বলছি রে যে জায়গাতে, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পিতৃর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি তরাতরি করি তরা ডুবি, মাফ করবেন আমি একবার পড়ে দিই একটু। আমি ভরাতরি করি ভরা ডুবি, আমি তপেরও আমি ভীমা সমান মাহিন। তো আমি দুর্যোটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুদ বিশ্ব বিধাত্রীর, বলবীর চির উন্নত মমশির। যদি বাংলা কবিতা যদি ভুল হয় একটু মার্জনা করে দেবেন। আসলে অনেকগুলো ঘটনার সঙ্গেই হঠাৎ করে এই মহান কবির এই কবিতা যদি ভুল বলে থাকি, এটা অনিচ্ছাকৃতভাবেই হয়েছি, অনভ্যাসের ফলে হয়েছে, তাই মার্জনা করবেন আপনারা যদি ভুল বলে থাকি। নিশ্চয়ই দু একটা লাইন ভুল হচ্ছিল, যা যেন রিপিট করছিলাম। তো বিদ্রোহ বাড়ছে, এটা বাস্তব সত্য। তাই আমি মনে করি পলিটিক্স ইজ দ্য পসিবল ফ্লাওয়ার। রাজনীতি হলো একটি সম্ভাবনাময় ফুল। যে ফুলের সুগন্ধ থাকে, সে ফুল শুকিয়ে গেলে, পচে গেলে দুর্গন্ধ ছড়ায়। এই দুর্গন্ধ মানে বর্জ্য পদার্থে গিয়ে সেখানে ঠাই হয়। তাই বিদ্রোহটা বাড়ছে চারিদিক থেকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু হয়েছে। আমি দিল্লির দিকে তাকাই একবার, যেহেতু দিল্লি আমার খুব চেনা পরিচিত জায়গা, বিভিন্ন সাংবাদিকতার সময় এইসব রাস্তাঘাটগুলো আমার দেখা। 9 নম্বর মতিলাল নেহেরু, যেটা ভূপেন্দ্র যাদব কেন্দ্রের মন্ত্রী এবং পশ্চিমবঙ্গের নির্বাচনের দায়িত্বে ছিলেন, তার বাড়িতে কদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রসূন ব্যানার্জি, কাকলি ঘোষ দস্তিদার, মিতালি বাগ, পার্থ ভৌমিক তারা বৈঠক করেছেন। আচ্ছা, তার আগে যেটা বলার দরকার আছে, যারা বিভিন্ন সাংবাদিক, যারা অনেকে আমাদেরকে বলেন ইউটিউবার বলেন, আই এম নট এ ইউটিউবার ভাই, আমি একদম প্রাণবন্ত সাংবাদিকতা
বিভিন্ন মাধ্যম থেকে উঠে এসে আমি এই কথাগুলো আজকে আমি বলার চেষ্টা করছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা মনে হয়েছে, কিছু কথা তো বলা যেতেই পারে। সে কথাগুলো অত্যন্ত শুনতে খারাপ লাগবে হয়তো, কিন্তু বাস্তব এটাই, যখন বিভিন্ন ইউটিউবার যারা সমালোচনা করেছেন, ওয়ান সাইড গেম খেলেছেন তারা, একদম সেই সময় বিরোধী, আজকের যারা শাসক তাদের হয়ে করেছেন, সে তাদের প্রেরোগেটিভ, তাদের বিষয়ে তারা করতেই পারেন। কিন্তু এখন আপনাদের সমালোচনা করা উচিত, সাংবাদিক হিসেবে করা উচিত। আমি জ্ঞান দিচ্ছি না আপনাদেরকে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যদি ছবি না থাকতো, তাহলে কেউ অন্তত হালে পানি পেতেন না। যে নামগুলোর লম্বা তালিকা আমি দেখছি, বিদ্রোহের তালিকা, তারা ভূপেন্দ্র যাদবের সঙ্গে তারা বৈঠক করেছেন, করতেই পারেন। সেখানে নিশিকান্ত দুবে রয়েছেন, তিনিও আছেন। এই সংখ্যাটা ক্রমশ 20+ হয়ে গেছে। তো প্রথম শুরু হয়েছে কাকুলি ঘোষ দস্তিদার, যিনি 84 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। কিন্তু যেটা খুব আশ্চর্য হয়েছে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ, কলকাতা উত্তরের সাংসদ, দীর্ঘদিন তিনি তৃণমূল কংগ্রেসের লিডার অব দ্য অপোজিশন, বা বিরোধী দলনেতা হিসাবে তিনি ছিলেন। কিন্তু 25 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেতা বানায়। বিদ্রোহ সেখান থেকে শুরু হয়ে যায়। যদিও তৃণমূল কংগ্রেসের থেকে বেরিয়ে যাওয়া তাপস রায়, সেটা তার জন্য সুদীপ বন্দ্যোপাধ্যায় দায়ী, সেটাতে বলেছেন, সেটা সবাই জানেন। তো তাপস রায় বলেছেন যে এমন একটা মানুষ, তিনি সারা জীবন তার সুবিধা ভোগ করেছেন, আর তার ভূমিকা আজ আলোচনা নাই বা করলাম। এটা তাপস রায় শিল্পমন্ত্রী হিসেবে বলেছেন। তিনি পুরনো ব্যথা থেকেই বলেছেন যে তিনি পার্লামেন্টে কতবার যান, কতবার যান না, তার কি ভূমিকা, এগুলো ব্যক্ত করেছে। সেগুলো নতুন করে বলছি না কিছু। কিন্তু আমি শালিনী ঘোষকে দেখছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় স্টাইলে তিনি শাড়ি পরতেন, চপ্পল পরতেন, হঠাৎ জিন্সে চলে গেলেন। যেতেই পারেন, যাদবপুরে আপনি সাংসদ, আপনি বিদ্রোহী হয়েছেন, আপনার ক্যাপ দেখছি। তো এই সামগ্রিকভাবে আপনি তো, আপনার নেতা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনিও বিদ্রোহী হয়েছেন, অনেক জ্ঞান আপনি দিয়েছেন, অনেক কথা বলেছেন আপনি। আমি প্রত্যেকের নাম করছি না, কিন্তু যাদেরকে আমি বলছি যে আপনারা যারা বিদ্রোহী হয়েছেন, আপনাদের ব্যাপার, এবং দলে দলে বিদ্রোহের সংখ্যা বাড়ছে, এটাও ঠিক। কিন্তু আপনারা আলাদা ব্লক চেয়েছেন বসতে, যেটা আপনারা ওম বিড়লা স্পিকার মহোদয়ের কাছে আপনারা দাবিটা করবেন, করতেই পারেন দাবি আপনারা। কিন্তু একনাথ সিন্ডে নিয়ে মহারাষ্ট্রে যেটা সুপ্রিম কোর্টের যেটা নিয়ে লিটিগেশন মামলা আছে, সেটা নিশ্চয়ই জানা উচিত। এবং তার সঙ্গে অ্যান্টি ডিফেকশন যে ল, সেটারও একটা বিষয় আছে। তো 20 নম্বর আকবর রোডে গিয়ে, সেখানে স্পিকারের বাড়িতে গিয়ে, মানে দিল্লির বাড়িতে গিয়ে আপনারা যাবেন। তবে কিন্তু যেটা খুব মজা লেগেছে, সেটা হচ্ছে সাগরিকা ঘোষ এবং হচ্ছে কীর্তি আজাদ, যারা আজকে স্পিকারের কাছে গিয়ে একটি চিঠি দিয়ে এসছেন দলের তরফ থেকে। এখনো সবাই বিদ্রোহী হয়নি, তার মধ্যে মহুয়া মৈত্র আছেন বিদ্রোহের তালিকা নেই, সাগরিকা ঘোষ নেই, কীর্তি আজাদ নেই, সত্যঘ্ন সিনহা নেই, এরকম সংখ্যাটা আছেন, সংখ্যাটা কম। পলিটিক্যাল ডিসকাশন অনেকে অনেক মতো করছেন, করতেই পারেন। বিজেপি বলছেন যে এই দলটা উঠে যাবে, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবে। এটা আমার বলার অধিকার নেই, জায়গাও নেই। যেভাবে দুর্নীতি হয়েছে, সেগুলো বিভিন্ন সময় প্রতিবাদ হয়েছে কিনা, আজকে যারা বিদ্রোহী তারা করেছিলেন, হয়তো বলবেন যে আমাদেরকে বলতে সুযোগ দেওয়া হয়নি। কিন্তু আপনারা তো ফ্লাইটের টিকিটটা পেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দৌলতে যখন সংসদে জিতেছেন, ছবিটা দেখিয়ে রাজধানীতে ফার্স্ট ক্লাস, এবং হচ্ছে প্লেনে হচ্ছে আপনাদের টিকিট, এক্সিকিউটিভ ক্লাসের টিকিট পান আপনারা, সঙ্গে একটা অ্যাটেন্ডেন্স পান, একটা বাংলো পান। এবং প্রথম সুখেন্দু শেখর রায়, তার আগে জওহর সরকার, তিনি পদত্যাগ করেছেন, তারপর সুখেন্দু শেখর রায়, তারপর সুস্মিতা দেব, তিনি শিলচর থেকে, তার বাবা সন্তোষ দেব ছিলেন, কেন্দ্রের কংগ্রেসের সময় মন্ত্রী ছিলেন, তিনিও পদত্যাগ করেছেন। প্রকাশচি বড়াই, তিনি নিশিকান্ত দুবের বাড়িতে গিয়ে চলে গেছেন। তাহলে যারা এই সুযোগ সুবিধাগুলো নিয়েছেন, রাজ্যসভার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তো ঠিকই বল, রাজ্যসভাতে যেহেতু বিধায়করা নির্বাচিত করে, তাই কিছু অসুবিধা নেই।
কিন্তু যারা এই বিদ্রোহী হয়েছেন আবার তাদের মধ্যে সুদীপবাবু বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা মাথায় রেখে এগোতে চান। আরে মমতা বন্দ্যোপাধ্যায় দলটা তৈরি করেছে, সেই দলটা যখন তৈরি হয়েছে তখন সৌগত রায়, সৌগত চট্টোপাধ্যায়, সুদীপবাবু আপনি জানেন। তাহলে যিনি বাড়ি তৈরি করলেন সে বাড়িতে আপনি বলছেন যে ভাড়া, মমতা বন্দ্যোপাধ্যায় ভাড়া থাকতে হবে, ভাড়াটিয়া হবে, আপনারা মালিক হয়ে যাবেন। এটা তো হয় না। দলের স্ট্যাম্প মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, দলের লোগো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। এখন তার রেজাল্ট খারাপ, মানুষ গণদেবতা সেটা ঠিক করেছেন। আচ্ছা, আমি এই প্রতিবেদন কিন্তু তৃণমূল কংগ্রেসকে ডিফেন্ড করছি এরকম ভাববার কোনো কারণ নেই। তাই আমার কিছু বন্ধু বান্ধব যারা ওই গোটা নির্বাচন প্রক্রিয়াতে যেভাবে তাবড়তোড় ব্যাটিং করেছিলেন ভারতীয় জনতা পার্টির হয়ে, আজকে তারা একটু বিশ্লেষণের সন্ধ্যাবার বসবেন বা পারলে আমাকে অ্যাটাকও করবেন, চাপ নেই কিছু। রচনা ব্যানার্জি, প্রসূন ব্যানার্জি, শর্মিলা সরকার বর্ধমান পূর্বের, তিনিও বিদ্রোহী। আসলে এরা বোধহয় প্রত্যেকে সকালবেলাতে কদিন ধরে কাজী নজরুল ইসলামের এই কবিতাটা পড়েছেন, বলবীর বল উন্নত মমসির, এটা পড়েছেন। এখন এটা বুঝতে পারছেন না যে যে ব্লগটা করে বসবেন, এটা তো একবার তো স্পিকার ইজ দ্য অলমাইটি, হি উইল ডিসাইড, যে তিনি সিদ্ধান্ত নেবেন। আলাদা করে ব্লগ চেয়েছেন, ব্লগ করতেই পারেন, ব্লগে বসতে পারেন, কিন্তু যখন ব্লগে বসবেন উল্টো দিকে, আচ্ছা বলেছে এনডিএর পাশে বসতে চান। আর বিজেপির যেটা বিষয় আছে, যেহেতু সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে লোকসভাতে বিল পাস করার ক্ষেত্রে সংখ্যার দরকার আছে। দেখুন, দল ভাঙাভাঙির ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস করেছে, পশ্চিমবঙ্গে করেছে, বিজেপিও করেছে, তো পরম্পরা চলতে থাকে, চলছেও। তাই বামপন্থীদের স্ট্যান্ড খুব ক্লিয়ার। তারা বলেছে যে আমরা সংখ্যায় কম, আমরা এই ভাঙাভাঙির সংসারে কেন যাব, এখন ডিভোর্সে পালা চলছে, এখন মিউচুয়াল ডিভোর্স কিনা বলতে পারবো না। আর যদি মিউচুয়াল ডিভোর্স হয় তাহলে তো মুশকিল আছে। তো যারা যারা বিভিন্নভাবে এলাকায় জিতেছেন, লোকসভা সাংসদদের কথা বলছি, মহামৈত্রী আমি দেখছিলাম, লাইভ দেখছিলাম। তা আমার যেটা মনে হয়েছে, আপনারা প্রত্যেকে একবারে বলুন যে আমরা নির্বাচনে যেতে চাই এবং নির্বাচনে গিয়ে মানুষের ভোটে আপনারা ফিরে আসুন। দেখুন মানুষ আপনাদের সমর্থন করবে কিনা সেটা আপনারা ঠিক করতে, আপনারা বুঝতে পারবেন। তাই রাজ্যসভার যে হিসেবে 44-45 জন লাগে, ঠিক আছে, তো সাগরিকা ঘোষ, কীর্তি আজাদ যে কাজটা করেছেন দলের নির্দেশ মেনে করেছেন। আবার বলছি যে বামপন্থীরা আগে আপনারা বলতেন 0 ছিল, এখন সংখ্যায় 1 হয়েছে, এখন 1 রানা হয়েছে, মুস্তাফিজুর আলম হচ্ছে এখন বিধানসভা, তিনি একটা মেম্বার। আর ডক্টর সুকান্ত মজুমদার সাংসদ, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবে, আর কেউ থাকবে না। আমি একটু স্মরণ করিয়ে দিই, 2004 সালে মমতা বন্দ্যোপাধ্যায় একা এমপি হয়েছিলেন, একা। তারপর তিনি তার সংখ্যা বাড়িয়েছেন তার পলিটিক্যাল লজিকের কারণে, বিরোধিতার কারণে। তখন এ রাজ্যে কোনো বিজেপি ছিল না, তখন কেন্দ্রে সরকার তখন হচ্ছে ইউপিএ 1, ইউপিএ 2 মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তো। এবং তো এই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে উইথড্র করেছিলেন, সমর্থন প্রত্যাহার করেছিলেন, তখন রেলমন্ত্রী ছিলেন। তাহলে সামগ্রিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আশেপাশে ঘুরেছেন সবাই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেশ কিছু কথাবার্তা বলছেন, সাংসদ ঠিকই বলছেন। দেখুন, আমি ব্যক্তিগতভাবে তো কাউকে বলতে পারি না যে আপনারা কি করবেন। আমি সামান্য নিমিত্ত, একজন সাংবাদিক মাত্র। অনেকে দেখলে রেগে যাচ্ছে, সত্যি কথা বলছি বলে। তো এর মধ্যে অবশ্য আমার কাছে বর্ধমান পৌরসভার চেয়ারম্যানের ফোন আসছে, পরেশ চন্দ্র সরকার। আমি এই লাইভ শেষ করি ফোনটা করব। এখন যার যেমন জ্বালা হচ্ছে সে যেমন ফোন করছে। ইউসুফ পাঠান, তিনি বিশ্বকাপের খেলেছেন, তিনি বলছে আমিও বিদ্রোহী। গুজরাট থেকে এসছেন, তিনিও বিদ্রোহী হয়েছেন। আবু তাহের খান, তিনি বলছেন নেত্রী মাথার উপর থাকুক। আবার বলছে উনি বাড়ি করেছেন, ওনার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, এটা হচ্ছে রে পলিটিক্স। ওই বললাম সুন্দর ফুল শুকিয়ে গেলে, রোদের তেজ যখন পায় তখন শুকিয়ে যায়, তারপর ডাস্টবিনে জায়গা নেয়, সেটা গন্ধ ছড়ায়, সেটা সামাজিকভাবে ক্ষতি হয়। কিন্তু যা ঘটনা ঘটছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে, যেটা আমার মনে হয়েছে যে পশ্চিমবঙ্গের রাজনীতির যে প্রবাহমান পরিস্থিতি, নতুন প্রজন্মের যারা ছেলেমেয়েরা আছেন, ছাত্রছাত্রী যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন বা রাজনীতির প্রতি যাদের আগ্রহ রয়েছে, তারা এই দৃশ্যমান এই ছবিগুলো যখন দেখছে তারা আটকে উঠবে। একটা একটা ইডিওলজি বলে কিছু থাকবে না, এটা হতে পারে নাকি? আমরা তো প্রফুল্ল ঘোষ এবং হচ্ছে অজয় মুখার্জি যে শুনেছি, পড়েছি, সিদ্ধার্থ শঙ্কর রায়,
জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়, অটল বিহারী বাজপেয়ী দেশের প্রধানমন্ত্রী, লালকৃষ্ণ আডবাণীজি, মুরলী মনোহর যোশী, এরকম মানুষদের তো গণতান্ত্রিকভাবে সংসদীয় গণতন্ত্রের ভূমিকা দেখেছে। বহু বিদগ্ধ বিদগ্ধ গুণীজনদের রাজনীতিতে প্রবেশ ঘটেছে। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় তখন রাজীব গান্ধী জমানায় তখন মন্ত্রী ছিলেন, বয়স তখন কম ছিল। পিভি নরসিংহ রাওয়ের জমানায় তিনি মন্ত্রী ছিলেন, এনডিএ জমানায় তিনি রেলমন্ত্রী ছিলেন। সংসদীয় গণতন্ত্রে তার 7 বারে তিনি এমপি এবং তিনি 15 বছরের মুখ্যমন্ত্রী। এগুলো ভুলে গেলে চলবে না তো। আমি শুভেন্দু অধিকারী রাজনৈতিক ক্যারিয়ারও জানি, তিনি যে মাটি থেকে এসেছেন সেটা বীরভূমি, বিপ্লবের ভূমি। তাই যদি এটা বিজেপি শুভেন্দুবাবুকে দেখে যদি এটা হয়, তাহলে বলতে হবে যে জো জিতা ওই সেকান্দার। এটা শুভেন্দুবাবু এই খেলাটা জানেন, তিনি জ্বালাটা বোঝেন যে তিনি দল থেকে তাকে বেরোতে হয়েছিল এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় নীরব নিস্তব্ধ ছিলেন, নাহলে আজকের শুভেন্দু অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পেতেন। আজকে যেগুলো বলছেন না শুভেন্দু অধিকারী, খুব খারাপ বলছেন না। আর দেখুন, যে কোনো বড় রাজনীতিবিদ সে চেষ্টা করবে দল ভাঙানোর ক্ষেত্রে। তারা যাচ্ছেন কেন সেটা তাদের ব্যাপার, তাদের ইডিওলজি, ফিলসফি, এগুলো বিসর্জন দিয়ে কোনো কারণে যাচ্ছে। আচ্ছা, এরা যদি প্রত্যেকে নির্বাচনে আসতে হয়, যদি মনে হয় এই মুহূর্তে পশ্চিমবঙ্গের 42টা আসনে যেগুলো বিজেপি আছে বাদ দিয়ে, না নিশ্চয়ই নির্বাচন করলে তো সবটাই করতে হবে, 42টাই আসনেই করতে হবে। এখন সংখ্যা বেড়ে গেল, এনডিএর আসন সংখ্যা বেড়ে গেল, বিল পাস করার ক্ষেত্রে ঠিক হলো, কিন্তু আপনারা বলুন যে লঞ্চে যখন দেখা হবে, মানে লোকসভার যখন করিডোরে যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কীর্তি আজাদ, সাগরিকা ঘোষ এরা যখন ঘোরাফেরা করবে, তখন কাকলি ঘোষ দস্তিদার এবং শতাব্দী রায়, জগদীশ চন্দ্র বসুনিয়া, মালা রায় মমতা বন্দ্যোপাধ্যায় সিটে জিতে এসছে দক্ষিণ কলকাতা। কি করে মুখ দেখাবেন, নাকি তখন বলবেন, কি কথা বলবেন তারা? তাই তখন তুমি ভালো ছিলে, এখন আমি খারাপ। খুব বড় রাজনীতির একটা ঘোলাটিয়াল অবস্থা রয়েছে এই মুহূর্তে। তাই আমার যেটা মনে হয়েছে যে এই যে ঘটনা চলছে পশ্চিমবঙ্গ জুড়ে, সারা দেশে আলোচিত হচ্ছে। তাই এটা নিয়ে আজকের প্রজন্ম, তার পরের প্রজন্ম, রাজনীতির প্রতি যে আগ্রহ, আকর্ষণ, যে মাদকতা বা ভাবনা, যে দেশ বিকাশ, দেশ নির্মাণের ক্ষেত্রে যুব সমাজকে এগিয়ে আসতে হবে, তারা দৃশ্যত এই ঘটনাগুলো দেখে অন্তত তারা নিজেদের মধ্যে আত্মমূল্যায়ন করছে যে পলিটিক্সে আসবো কি আসবো না। এটা আমার পারসেপশন থেকে বলছি আপনাদেরকে। তাই আমার সতীর্থদের বলছি, যারা বিদ্রোহী হয়েছিলেন সেই সময়, আমি আজও বিদ্রোহী, তা নিয়ে সন্দেহ নেই, দুর্নীতির ক্ষেত্রে বিদ্রোহী। আর পলিটিক্সের এই কাদা ছোড়াছড়ির মধ্যে আমি দূরে থাকি সবসময়। তাই যারা বিদ্রোহী ছিলেন, যারা আজকে এই বিশ্লেষণটা করুন যে মাইনাস মমতা, এদের কি মূল্য আছে। এখন সময় খারাপ, বলছে শনির দশা নাকি চলছে, সাড়ে 7 নাকি শনি চলছে। যাই হোক, এটা আমি তো ওই অ্যাস্ট্রোলজার বলছিলেন। এই হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে বিদ্রোহের তালিকা, বিধানসভাতে হচ্ছে, লোকসভাতে হচ্ছে, আর মানুষ দেখছে, জনগণ। পূর্ব বর্ধমানে এই মুহূর্তে যদি কোনো রায়না হোক, খণ্ডঘোষ হোক, রায়না খণ্ডঘোষটা আবার বিষ্ণুপুরের মধ্যে পড়ছে, এদিকে জামালপুর হোক, মেমারি হোক, বা মেমারিটা বোধহয় বর্ধমান এর মধ্যে পড়ছে। এই সামগ্রিকভাবে যদি মানুষের কোনো এমপির চিঠির দরকার হয়, পাবে কোথা থেকে? চিকিৎসার জন্য যদি যেতে হয়, চিঠি দেবে এটাকে, কারণ এমপি তো বিদ্রোহী। আচ্ছা, লেটারে কি লেখা হবে? ইন্টারেস্টিং ব্যাপার। তাহলে লেটার ছাপতে হবে, সেখানে কি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লেখা হবে? নিশ্চয়ই ওটাই থাকবে, লোগো ওটাই থাকবে। আর পার্থভূমির বাড়িতে নাকি কোনো পার্টি মিটিং ফিটিং হবে না, ঠিক? ওই যখন মানে মরশুমের ফুল হয়, তখনই ফুলগুলো আমরা দেখতে পাই। আর মরশুমে অন্তত বিভিন্ন সময় ফলও হয়, যেগুলো চেকে দেখতে হয়, খেয়ে দেখতে হয়। তো এদেরকে মরশুমের পাখি বলবেন না পরিযায়ী পাখি বলবো? না, পরিযায়ী পাখি বলা যাবে। তারা শুধু সাইপ্রাস থেকে উড়ে আসেনি, তারা এই বাংলার বসত বাড়িতেই তারা বসবাস করে। তাদের বাড়িতে দক্ষিণে জানালা রয়েছে, পূর্ব দিকে দরজা রয়েছে, বা পশ্চিমে দরজা থাকতে পারে। কিন্তু রাজনীতির যে বর্তমান যে, এটাকে বলবো কি আকাল বলবো, সংকট বলবো, হ্যাঁ সংকট হতে পারে, যে রাজনৈতিক যে সংকট, আদর্শগত সংকটের জায়গায়
কি রেখে যাচ্ছেন আপনারা প্রজন্মের কাছে, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। দেখ, আমি কোনো বড় চিন্তাবিদের মতো কথা বলতে পারি না, তাতে আবার আপনাদের অনেক সমস্যা হয়ে যাবে। তো এই রাজনীতি, নেতা আসবে যাবে, থেকে যাবে কিছু কাজ, থেকে যাবে রাজনৈতিক অস্তিত্ব, যা পার্লামেন্ট সংসদীয় গণতন্ত্রে যা প্রমাণ থেকে যায়। যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি, পণ্ডিত জওহরলাল নেহরু যখন পার্লামেন্টে, তিনি অপেক্ষা করতেন যে বামপন্থী নেতা হীরেন মুখোপাধ্যায় আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বক্তৃতা কখন হবে, শুনতেন বসে। এবং এমনও ইতিহাস রয়েছে যে অটল বিহারী বাজপেয়ী যখন বলতেন, তখন কিন্তু বামপন্থীরা, ডানপন্থীরা সবাই অন্তত গুণমুগ্ধ হয়ে শুনতেন তার কবিতা, তার ভাষা, তার বক্তব্য। আবার যখন সুষমা স্বরাজ বলতেন, বহু বামপন্থীরা তারিফ করতেন, টেবিল বাজাতেন, রাজ্যসভায় হোক লোকসভায় হোক, বিভিন্ন বিলের ক্ষেত্রে। যে ভালো বক্তা নিশ্চয়ই তার তারিফ হবে। আপনাদের এই খেউর দেখেছি পার্লামেন্টে, যারা এমপি আছেন তারা আপনাদের বক্তব্য খারাপ বলছে না, কিন্তু গুণমুগ্ধ হওয়ার মতো কিছু নয়। যাই হোক, আপনারা আপনাদের এলাকায় ফিরে যাবেন, আপনারা এলাকায় কর্মীদের কাছে যাবেন। জুনমালিয়া দেখছি, দেবকেও দেখছি, এলাকায় গিয়ে প্রশ্ন বড় তাবু টাঙিয়ে জিজ্ঞেস করবেন জনগণকে, আমি ঠিক করছি না ভুল করছি। সময়, পরিস্থিতি, পরিবেশ আপনাকে বুঝিয়ে দেবে আপনি ঠিক জায়গায় দাঁড়িয়ে আছেন না ভুল জায়গায় দাঁড়িয়ে আছেন। তার জন্য ডিম থেরাপি চলতেই যায়, তার জন্য ডিম থেরাপি চলছে, যেটা পশ্চিমবঙ্গে ছিল না, এটা নতুন করে এলো, এই কালচারটা এলো। তাই দয়া করে আমার যারা বিদ্রোহী সাংবাদিক ছিলেন সেই সময়, আজকে সন্ধ্যায় হয়ে যাক এক কাপ চায় চুমুক দিতে দিতে, এই তৃণমূলের বজ্রপদার্থ, মানে বজ্রপদার্থ অন্যভাবে নেবেন না, বজ্রপদার্থ বা দৃশ্যমান বা যাই বলুন না কারণ, সেগুলো নিয়ে একবার আলোচনা করুন। আমি বজ্রপদার্থ বলতে পারি না, কিন্তু আপনারা যা করছেন এটা চোখে লাগছে। আর বিজেপি ফায়দা তুলবেই পলিটিক্সে, ওই যে বললাম, জো জিতা হয় ওই সিকান্দার, হাম কিসি সে কম নেই, ওটাই চলছে। সন্ধ্যার সময় যাওয়ার কথা শুভেন্দুবাবু দিল্লিতে, বাকি সব সিদ্ধান্ত হবে। এখন রান্নাবান্না চলছে বঙ্গভবনে, ওখানে খাওয়া দাওয়া হবে। বাকি সংখ্যায় যদি কম থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, বাকি লড়াই পার্লামেন্টে হবে। কে কোন বেঞ্চে বসবে তখন ঠিক করবেন স্পিকার, বাকি সময় বলে দেবে আমি যা বলছি ঠিক নাকি ভুল। অ্যান্টি ডিফেকশন ল কীভাবে কার্যকরী হবে সেটাও ব্যাপার আছে। আর কে কার দিকে তাকাবে বা তাকাবে না সেটারও ব্যাপার আছে। কারণ অনেকে কিন্তু সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত ধরেই কিন্তু আজকের এই সাংসদ হয়েছেন, নাহলে আপনাদের অকাতই ছিল না সাংসদ হওয়ার মতো। এবং আজকে শুভেন্দু অধিকারীকে ছিল বলে যে লড়াইটা পশ্চিমবঙ্গে হয়েছে, আমি সবাইকে সম্মান দিয়ে বলছি, শ্রমিক দাকে বলছি, সুকান্তবাবু বলছি, দিলীপবাবু বলছি, সবার লড়াইয়ের ভূমিকা আছে, বামপন্থীদের ভূমিকা আছে। তা এমন কিছু ঘটনা আমার মতো ক্ষুদ্র একটি পোর্টালের, মানে ডিজিটাল মাধ্যমে পোর্টাল যদি বলুন না কোনো, যদি আমি কিছু বলতে পারি বাকিরা কেন বলতে পারছেন না, এটাই প্রশ্ন। গণতন্ত্রে অধিকার রয়েছে, পলিটিক্যাল ডেমোক্রেসি নিয়ে আপনার আলোচনা করার, কাটাছাটা করার অধিকার রয়েছে। আপনি খারাপ ভাবলেন না আপনি ভালো ভাবলেন, তাতে আমি আপনাকে তো খুশি করতে পারবো না, কারণ আমি তো কবি খুশি কবি গম মুভি করতে বসিনি। আমি আমার বিশ্লেষণ, বিচার বুদ্ধিতে আমি আপনাদেরকে তুলে ধরলাম, বাকি মতামত দেবেন। নমস্কার, আমি নয়ন রায়।